This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে স্কুল পাঠিয়ে দিলাম আর সাথে সাথে মাইকে খবর দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বাচ্চাদের গার্জেনরা চলে এসো। ডবল ট্রেন আছে, কিভাবে একটা ট্রেন যাওয়ার পরে গেট ওঠে। কই আমার ছেলে চলে গেল, আমি কি আর করবো গো। ঘুম আসে না, ঘুমও স্বার্থপর। কথাটা যে কতটা সত্যি আজকে বোধহয় অনেকগুলো পরিবার সেটা টের পাবে। অনেক ইচ্ছে থাকলেও হয়তো ঘুম আসবে না, হয়তো ঘুম ওই স্বার্থপরের মতো দূরে থাকবে আর তার বদলে কাছে আসবে একটা ট্রেন আর কিছু আর্তনাদ। আসলে এক একটা দিন না এমন হয় যে এইভাবে শুরু করতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, জিনিসগুলো সামনে এসে দাঁড়ালে তাকে তো অগ্রাহ্য করা যায় না। আজকে সেরকমই একটা দিন, কারণ ওই বললাম মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণের দুর্ঘটনাটা দেখলেন তো। স্কুল গাড়িতে একটা প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারল আর তাতে 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু হলো। এই যে এক নিঃশ্বাসে আমি কথাগুলো আপনাদের বলে গেলাম না, আপনারাও শুনলেন। এবার তার বদলে যদি একটুখানি থামেন, একটু ভাবেন, তাহলে অনেকগুলো প্রশ্ন আপনাদের ঘুমের মধ্যেও কি ধাক্কা দেবে না? ভাবুন তো, সঠিক পাহারা না থাকলে কি হতে পারে। ভাবুন তো, কর্ণ সুবর্ণের রেলগেট যে গাড়িটা পেরোতে গেছিল সেই গাড়িটা কেন বাধা পায়নি? ওপাশ থেকে ট্রেন আসছে, সুতরাং লেভেল ক্রসিংয়ের ওই গেটটা তো বন্ধ থাকার কথা ছিল, কেন থাকেনি? ওটা ওই লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকা মানেই তো পারাপার করা যাবে না, বিপদ আসছে। আর তুলে দেওয়া মানে অবারিত দ্বার, চলে যাও, কোনো ব্যাপার না, রাস্তা ফাঁকা, কোনো বিপদ নেই। এবার দেখুন, আজকেও তো লেভেল ক্রসিংয়ের ওই গেটটা খোলা ছিল, ওই বারটা যেটা নামানো থাকে সেটা ওঠানো ছিল, মানে রাস্তা পরিষ্কার, নিশ্চিন্তে যাও। গেছিল তো গাড়িটা, অথচ ওঁত পেতে ছিল বিপদ এবং ঝাঁপিয়ে পড়েছিল, যার পরিণতি এই শুনতে পাচ্ছেন তো, এই আর্তনাদগুলো। এই মৃত্যুর দায় কার বলুন তো, কাকে দোষ দেবেন? এই দেখছিলাম আর একটা কথা মনে পড়ে যাচ্ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। জানেন তো, গত পরশু একটা খবর এসছিল। খবরটা এরকম ছিল, আমরা জানলাম যে ভারতীয় রেল এ রাজ্যের অন্তত 7টা এরকম লাইন পারাপারের জায়গা অর্থাৎ রেল গেট অঞ্চলকে তারা চিহ্নিত করতে পেরেছে, যেগুলো এতদিন বিপজ্জনক ছিল। প্রত্যেকটা জায়গায় অত্যন্ত বিপজ্জনক, কিন্তু এতদিন সেখানে রেলগেটের কাজটা করা যায়নি বা রেলগেটের সংস্কার করা যায়নি, কারণ ওখানে জায়গার দরকার ছিল এবং স্থানীয় সরকারের সহযোগিতার দরকার ছিল। কিন্তু সহযোগিতা তো পাওয়ার কথা না, অন্তত 4 মের আগে পর্যন্ত, কারণ রেল ও তো কেন্দ্রীয় সরকারের সম্পত্তি, রাজ্য সরকার তারা তো বিরোধী পক্ষ, এদের মধ্যে সমন্বয় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং ওই 7টা জায়গা এতদিন বিপজ্জনক হয়েই ছিল। এখন সরকার বদলেছে, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা নিয়ে উদ্যোগী হয়েছেন, আশ্বাস দিয়েছেন, তাই বিএসএফের মতো রেলও ওই জমি পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়েছে এবং ওই কাজটা কি শুরুও হয়ে গেছে এবং ওই সমস্ত জায়গায় এবার আন্ডারপাস তৈরি হবে। খবরটা পরশুদিন এলেও আপনাদের দিনই, তার কারণ একটু সাজিয়ে গুছিয়ে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো বলে মনে হয়েছিল। একটু জায়গাগুলোতে যাব, সেখানকার ছবি নিয়ে আপনাদের দেখাবো কীরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে এতদিনে ওখানকার মানুষজন, যারা দুশ্চিন্তার মধ্যে ওখানটা পারাপার করতে নেই বা তাদের
আর দুশ্চিন্তার কারণ নেই, এবার সব দুশ্চিন্তা মিটে যাবে, একটা ভালো খবর তাদের জানাবো, এরকমই ভেবেছিলাম। দেখুন কি ভেবেছিলাম আর কি হলো। তার বদলে আপনাদের এই কর্ণ সুবর্ণে এই দুর্ঘটনার এই দুঃসংবাদটা দিচ্ছি। কাকে দোষ দেবেন? যে পরিবারগুলো তাদের সন্তান হারালো তারা কাকে দোষ দেবে? কেন্দ্রের সরকারকে? রেলের গাফিলতি বলবে, নাকি রাজ্যের সরকারকে? তাহলে কোন সরকার? আগের সরকারকে নিশ্চিত ভাবি। কিন্তু অথবা ধরুন ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান, তাকেও কেউ দায়ী করতে পারেন, করছেন তো, সাসপেন্ড হয়েছেন। তার উপরে যারা আছেন তারা এই গোটা ব্যাপারটা কেন ভালো করে দেখভাল করেননি, তাদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে, তারাও শাস্তি পাচ্ছেন। গেটম্যান তিনি আমাদের এই সমাজেরই একজন, তিনি তার দায়িত্ব পালন করলেন না, অথচ এটা জানতেন তিনি তার হাতেই এতগুলো মানুষ তাদের জীবন হাতে নিয়ে এই পারাপার করেন, তার দায়িত্ব ছিল সেটা রক্ষা করা, তিনি তার দায়িত্ব পালন করলেন। এটা কি সামাজিক অবক্ষয়? এই এতগুলো প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে। আর যখন ভাববেন যে এটার মধ্যে কোথাও কি ওই বাকি জায়গাগুলোর মতো ওই সমন্বয়ের অভাবটা আছে, তখন আপনাদের মনে এই প্রশ্নটা জাগবে যে তাহলে জনস্বার্থের থেকেও কি ভোটের স্বার্থটা বেশি? ওই 7টা জায়গা যেখানে হবে সেখানেও তো কিছু না কিছু হতে পারতো, এটাকে আলাদা করে দেখবো কি করে? সুতরাং তখন তো ভাবতে হবে এটা অনেকটা সেই কেন্দ্র রাজ্য সংঘাত, শাসক বিরোধী সংঘাত, রাজনৈতিক সংঘাত, এগুলো তাহলে ভাবতে হবে। ওই আমরা দেখি না যে ওই জলে ডুবে যাওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে একটা কথা খুব শোনা যায়, জল পুলিশের আন্ডারে না স্থল পুলিশের আন্ডারে। এটাই ঠিক করতে করতে নাকি বহু মানুষ ডুবে যায়, কে উদ্ধার করবেন? তাহলে যে মানুষটা ডুবে মরেন, অর্থাৎ আপনার আমার মতো একজন সাধারণ মানুষ, তার এইভাবে মরে যাওয়াটাই হয়তো ভবিতব্য বলে ধরতে হবে। এবার ভাবুন, কর্ণ সুবর্ণে যে ঘটনাটা ঘটেছে, যার মধ্যে 2টো বাচ্চা আছে, তার রাজনৈতিক দায় এটা কার আমরা জানি না। এর মধ্যে রাজনীতিকে জড়ানো উচিত হবে কি না আমরা তাও জানি না। কিন্তু যে জায়গাগুলোতে রাজনীতি ছিল এবং যার জন্যে গেটগুলো খোলা ছিল, হয়তো কিছু হয়নি, হলেও কিছু বলা যেত না, সেখানে আপনাদের মনে হবে যে মানুষের প্রাণটা তো তুচ্ছ, আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্বার্থ। এবার এখান থেকেই আপনাদের মনে প্রশ্ন জাগবে, অতীতে তো আমরা এরকম বিভিন্ন ক্ষেত্রে যাদের দায়ী বলে মনে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যুর জন্য যাদের দায়ী বলে মনে হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রেও তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটা রাজনৈতিক ইতস্তত ভাব দেখেছি। রাজনীতি মনে করেছে হাতটা বেঁধে রাখা দরকার, হাতটা টেনে রাখা দরকার, ফলে বহু ক্ষেত্রেই সেক্ষেত্রে তো যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে অবশ্য মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যথাযথ ব্যবস্থা নেবেন দোষীদের বিরুদ্ধে। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো, বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এই ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান। দেখুন, মুখ্যমন্ত্রীর কথা শুনলে এটা তো পরিষ্কার, এর মধ্যে তিনি হয়তো ওই চিরাচরিত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেরকম দেখতাম ম্যানমেড বন্যা বা ম্যানমেড বিভিন্ন বিপর্যয়, এবং যার জন্য
হয়তো অন্য কোনো সরকারের দিকে আঙুল তোলা হতো, এগুলো তো আমরা দেখতাম। অর্থাৎ একটা রাজনৈতিক চাপানো, তার দোষারোপের জায়গা তৈরি হতো। এক্ষেত্রে হয়তো মুখ্যমন্ত্রী সে রাস্তাতে একদমই হাঁটেননি, এমনকি পুরনো সরকারের বিরুদ্ধেও তিনি কোনো কথা বলেননি। যতই ওই বললাম বিভিন্ন জায়গায় এই একই বিপদ ওত পেতে রয়েছে, ওই সরকারি দুই সরকারের মধ্যে যে গণ্ডগোল, সমন্বয়ের অভাব, তার জন্য এক্ষেত্রে হয়তো আমরা ধরে নিচ্ছি ব্যতিক্রম। এবং যেহেতু রাজ্য এবং কেন্দ্র দুই সরকারি ব্যবস্থা গ্রহণের পথে হেঁটেছে, শুনলেন তো মুখ্যমন্ত্রী বললেন ওই গেটম্যানকে, তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করেছে পুলিশ, এবং তার সুপারভাইজার যার দেখার কথা ছিল তাকে রেল সাসপেন্ড করেছে। ফলে দুতরফে বন্দোবস্ত তো হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন মানুষের এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য, সেই কথাটা মাথায় রেখেই যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে যদি ধরতে হয়, তখন আপনাদের মনে রাখতে হবে যে এই ভুলটা যদি মানুষের না হয় রাজনীতির হতো, তাহলে কি হতো। এবং তার থেকেও বড় কথা, এটা দেখছিলাম আর ভাবছিলাম, আমাদের চোখের সামনে একটা ঘটনা তো আরেকটা ঘটনার ছবি দাঁড় করিয়ে দেয়। এটা দেখছিলাম, তাই মনে হচ্ছিল যে ধরুন এক্ষেত্রে একজন মানুষ, তিনি গেট বন্ধ করতে বা গেট নামাতে ভুলে গেছেন। রাজনীতি, তার ভেতরেও তো যাতায়াতের অনেক রাস্তা আছে। সেখানে যদি রাজনীতি নিজে কোনো সময় এরকম গেট নামাতে ভুলে যায়, তাহলে তো লোকজন নিশ্চিন্তে সেই গেট দিয়ে ঢুকতে যাবে, আর ঢুকতে গেলে দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেবে না, তো আশঙ্কাটা তো থেকেই যায়। আর সেরকম গেটহীন বন্দোবস্ত হচ্ছে যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে, একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করে, সেটা তো শ্রমিক ভট্টাচার্যের কথা থেকেই বুঝতে পারছি। কোথায় ভালো পাচ্ছেন কোথায় খারাপ পাচ্ছেন জানা নেই। দেখলেন না, আমি একবার তিনজনের হাতে পতাকা দেওয়ার পরে কি সুন্দর আমার গলায় জুতোর মালা পরিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আমি তো খুশি হয়েছি তাতে, কারণ তৃণমূল সম্পর্কে মানুষের কি ধারণা সেটা সবাই বুঝবে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল তৃণমূল। আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। রাজ্যসভার সদস্য 3 জন সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তারা দলে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। এটা একদম পরিষ্কার দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্যুতি দেখা যাচ্ছে, ওই 4 ঘন্টার বিজেপি কিছু জায়গায় সমস্যা তৈরি করছেন, আমাদেরও যে 2-1 করছেন এরকম বলবো না। দেখুন, বিজেপির রাজ্য সভাপতির ভেতরে কোথায় অস্বস্তিটা কাজ করছে সেটা তো পরিষ্কার বুঝতে পারছি। কারণ 4 মের পর বিজেপি রাজ্য সভাপতি তিনি তো মাথায় ওই বিপদের কথা রেখেছিলেন, অর্থাৎ গেটহীন যদি হয়ে যায় লেভেল ক্রসিংগুলো, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার কবলে কে পড়বে, কার ওপর দায় বর্তাবে সে তো পরের কথা, ঘটতে তো পারে, এটা তিনি বুঝেছিলেন, বারবার বলেছিলেন তিনি। এবং সত্যি কথা বলতে কি, তারপরেও তার হাত থেকেই তো 3 জন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তারা পতাকা নিয়েছেন, তাকেই তুলে দিতে হয়েছে। এবং তার এই পতাকা তুলে দেওয়ায় আগে বলা যে ওই 4 ঘন্টার তৃণমূলের জন্য কোনো জায়গা নেই, আগে বলা তৃণমূলের জন্য দরজা খোলা হবে না, এবং তারপর তৃণমূলেরই 3 সাংসদের হাতে এইভাবে পতাকা তুলে দেওয়া, যারা পতাকা তুলে নেওয়ার কিছুক্ষণ পরেই ফের পদত্যাগ করেছিলেন তারা রাজ্যসভার সাংসদ পদে আগেই, তো তারা ওই হাতে পতাকা তুলে নেওয়ার খানিকক্ষণ পরেই বিজেপির তরফেই প্রার্থী হয়ে গেছেন। এই বিষয়গুলো যে প্রশ্নচিহ্ন তুলবে এবং তার দিকে প্রশ্ন আসবে, এবং তারই বক্তব্যকে যে একটা শতবিরোধিতা বলে তোলা হবে, এটা নিশ্চিতভাবেই বিজেপির রাজ্য সভাপতি জানেন। তিনি অত্যন্ত সংবেদনশীল, বিশ্লেষণক্ষম মানুষ, ফলে এটা বুঝে নিতে তার বিন্দুমাত্র সমস্যা হয়নি। এবং ভেতরে ভেতরে সেই অস্বস্তিটা আছে বলেই তিনি কিন্তু সমাজ মাধ্যমের
যা যা আচরণ, সেই আচরণগুলোর কথা নিজেই তুলে দিয়ে নিজের অস্বস্তিটা এবং আশঙ্কাটা দুটোই ফের একবার প্রমাণ করে দিলেন। বোঝাই যাচ্ছে যে তিনি মনে হচ্ছিল তার যে একটা ব্যাখ্যা দেওয়া দরকার, না হলে লোকে ভাববেন হ্যাঁ এই বললেন কালকে যেটা আজকে আপনি নিজের হাতে তুলে দিলেন, এটা তো আপনার ক্ষেত্রে আশা করিনি। সুতরাং তিনি সোশ্যাল মিডিয়া, তিনি সেটাকে সামনে রেখে তিনি বুঝিয়ে দিলেন যে গোটা বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে, তার ব্যাখ্যা দিতে হচ্ছে। কারণ তিনি নিজে বললেন, এতে তিনি খুশি হয়েছেন। আসলে তিনি ভেতরে ভেতরে অস্বস্তি যে লুকোতে পারছেন না, এটা খুব পরিষ্কার। এবং একই সঙ্গে যে আশঙ্কাটা সেই অস্বস্তির পেছনে কাজ করছে, দুটো দিক। এক, ওই বললাম যে তিনি যেটা বলেছিলেন এবং যেটা তিনি করলেন, দুটোর মধ্যে একটা মিসম্যাচ হচ্ছে, সংঘাত হচ্ছে কোথাও, এটা মানুষজন ভাবতে পারে, অর্থাৎ মানুষ ভুল বুঝতে পারে। এইটা একটা তার আশঙ্কার জায়গা। আর দ্বিতীয় যেটা তিনি বলেছেন, ওটা অত্যন্ত পরিষ্কারভাবেই বলেছেন। তিনি ওই সোশ্যাল মিডিয়ায় লোকজনের প্রতিক্রিয়া দেখে বুঝতে পেরেছেন যে আসলে এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এরকম সব দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এবং এই তৃণমূলের ক্লাসিফিকেশনের মাধ্যমে তৃণমূল কয় প্রকার এবং কি কি, এবং কোন প্রকারকে গ্রহণ করা যায়, কোন প্রকারকে বর্জন করতে হবে, এই আলোচনাটাকেই তিনি আসলে আমল দিতে চাইছেন না। কারণ এই আলোচনার ফাঁক দিয়েই তো বেনজল ঢুকে পড়তে পারে, এবং বেনজল ঢুকে পড়লে ওই লেভেল ক্রসিং, গেটহীন লেভেল ক্রসিংয়ের মতো দুর্ঘটনা ঘটতে পারে। এটা বুঝতে তার বিন্দু মাত্র অসুবিধে হচ্ছে না। এবার এটা শুধুই কি শ্রমিক ভট্টাচার্যের অস্বস্তির জায়গা? অস্বস্তি তো আরও বাড়বে না। এই যে মানে তিনি ব্যাখ্যাটা দিলেন আর কি, এটার বলার সময় নিশ্চয়ই মাথায় মনে ছিল যে অস্বস্তি যে আরও বাড়বে না এরকম কোনো গ্যারান্টি নেই। সংখ্যাটা 3 হয়েছে, 3 থেকে বা 4 হতে পারে। কোয়েল মল্লিকতে তিনি পদত্যাগ করেছেন, এবার তার হাতেও পতাকা তুলে দিতে হতে পারে, তারপরে তিনি আবার প্রার্থী হয়ে যেতে পারেন। এমনকি রাজীব কুমার, সামিরুল রাও নাকি এই একইভাবে সুখেন্দু শেখরদের লাইনে আছেন বলে শোনা যাচ্ছে। এবার সংখ্যা যেখানে বড় বালাই, এই যে বিভিন্ন কারণের জন্য আপনারা জানেন এই বিল টিল পাস করানোর জন্য সংসদের 2 কক্ষেই সংখ্যাটা জরুরি। সেই জরুরি সংখ্যাটায় পৌঁছনোর তাগিদে হয়তো কৌশলগত এই অবস্থান এবং আত্মীকরণ করতে হচ্ছে, অর্থাৎ দরজা খুলে কাউকে অভ্যর্থনা জানাতে হচ্ছে। মনের ভেতর খটকা থাকলেও সেটাকে হাসি মুখে মেনে নিতে হচ্ছে। কারণ ওই বৃহত্তর স্বার্থ, তার জন্য অনেক সময় ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করতে হয়, এবং সেটা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত একটা সহজ, সাধারণ এবং নিয়মিত ঘটে যাওয়া একটা ব্যাপার। তাই ধরতে পারেন যে যা হয়েছে এবং ভবিষ্যতে যা হতে পারবে তার একটা আগাম ব্যাখ্যা দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি। ওই যে বললাম, এটাতে তিনি শুধু একা নয়, এই অস্বস্তি আরও অনেকেরই আছে। আমরা শুনছিলাম কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যটা। তিনিও তো বলছিলেন যে যা মানে ওপর তলার জন্য দরজা খুলতে পারে, নিচের তলার জন্য দরজা খুলবে না। মানে কি? মানে যাদের তারা নিয়েছেন এবং যারা নেবেন তারা সবাই ওপর তলায় বিচরণ করেন বলে তাদের জন্য তারা ভালো তৃণমূল, এরকম একটা বিষয় হয়তো তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে। নিচের তলাটা বাদ, কারণ আসল ভোগেন তো নিচের তলার মানুষরা, বিজেপির নিচের তলার কর্মীরা, যারা এতদিন ধরে এই তৃণমূল আমলে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন, বিভিন্ন রকম অত্যাচার সহ্য করেছেন এবং দলকে জয়ের পথে শেষ পর্যন্ত নিয়ে এসছেন। তারা বিরূপ হতে পারেন নিচের তলায়, যাদের সাথে প্রত্যেক দিন তাদের দ্বন্দ্ব, যাদের সংঘাত, তাদের এই দলের মধ্যে ঢুকে পড়তে দেখলে তাই ওই জায়গাটা নিজেদের
আসলে যেটা ফিক্সড ডিপোজিট সেটা যাতে অক্ষত থাকে, ওখান থেকে নিচ থেকে যাতে বিরোধটা না ওঠে, বিরোধিতাটা না আসে। কারণ তলাটায় ঘুণ ধরে গেলে বা তলাটায় যদি নড়বড়ে ভাব তৈরি হয় তাহলে তো সর্বনাশ। ভিতে কোনো রকম টাচ করা যাবে না, এটা ভেবেই হয়তো তিনি ওই নিচুতলা উঁচুতলার তত্ত্বটা দিয়েছেন। কিন্তু এই নিচুতলা উঁচুতলার তত্ত্ব দিয়েও তাদের যখন দিতে হচ্ছে তখন আপনাদের কীরকম মনে হচ্ছে না এটা অনেকটা সেই যেটা আমি ছোটোবেলায় করতাম অনেক সময়, অঙ্কের উত্তর দেখে নিতাম, তারপর আস্তে করে উত্তরটা ধরে নিয়ে একটা ব্যাক ক্যালকুলেশন করে কোনো রকম একটা দেখে উত্তর মিলে গেছে। আপনারা সবাই করেছেন, আমরাও করেছি সবাই। তো এক্ষেত্রে বলা হতো গোঁজা মিল, এই একটা অস্বস্তির জায়গা, বাস্তব প্রয়োজনেই অস্বস্তির জায়গা, এটাতে তাদের দোষারোপ করছি না, কারণ গোটা বিষয়টা আপনার আমার ভাবনা একরকম আর তাদের দায় এবং ভাবনা সেটা আরেক রকম। তাদের বিবিধ ধরনের দায় থাকে, তো তার কল্যাণেই তাদের হয়তো এই সিদ্ধান্তগুলো এখন বাস্তবসম্মত বলে মনে হচ্ছে। এবং বুঝবেন এগুলো রাজনীতির স্ট্র্যাটেজি। সুতরাং তারা উঁচুতলা থেকে যে তিনজন এসছেন বা ভবিষ্যতে আসবেন এটা মাথায় রেখেই তৃণমূলের উঁচুতলাকে সার্টিফিকেট দিচ্ছেন, আর নিচুতলাটা সম্পর্কে ওই লেভেল ক্রসিং বন্ধ করছেন এটা বলে যাতে জনগণের কোনো সমস্যা না হয়, অর্থাৎ তাদের কর্মীদের কোনো সমস্যা না হয়, এটা বুঝিয়ে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করছেন। শুধু এর মাঝখানে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, তৃণমূলের উঁচুতলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আছেন, তাদের কি ব্যতিক্রমী উঁচুতলা বলে ধরা হবে? নিচের তলায় কেউ আসবে না, শিলিগুড়িতে কাউকে নেব না, উপরতলায় আসতে পারে বলতে বলেছি আমি আগেই, যেটা এখনো বলছি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বেশি জরুরি। আমরা অনেক সময় দেশের বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, কারণ বিজেপির নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট পার্টি সেকেন্ড। আমরা জানি পার্টিতে হয়তো সাময়িকভাবে এতে বিজেপির ক্ষতি হবে, পশ্চিমবঙ্গে কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, কিন্তু দেশ আগে তারপরে পার্টি। কোনো দল থেকে নেওয়া হবে না নেওয়া হবে না, এটা একটা দলের নীতিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেই দলের ওপর থেকে নেওয়া হবে, মাঝখান থেকে নেওয়া হবে, ডান দিক থেকে নেওয়া হবে, এটা কোনো একটা আলোচনা হতে পারে? এটা সম্পূর্ণ একটা দিশাহীন পরিস্থিতি। বিজেপির নেতারা একবার এক একজন কথা বলেছেন, দিলীপ বাবুর সময় তো যোগদান মেলা হতো, আর বিজেপিটা তো মোটামুটি একটা অন্য দলের বা তৃণমূলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে পরিণত হয়ে গেছে। দেখুন, তৃণমূল একদম সুনির্দিষ্ট নীতি মেনে এবং একটা নির্দিষ্ট পথেই যাবতীয় কিছু করেছে তো, এবং সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল যাই করেছে, মানে সে নিয়োগ দুর্নীতি হোক, রেশন দুর্নীতি হোক, বা যে যে জিনিসগুলো সম্পর্কে এত অভিযোগ সামনে এসছে সে সমস্ত কিছুর ক্ষেত্রে কোনো রকম কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রাখেনি, দ্বিধাহীনভাবে যা করেছে। ফলে কুণাল ঘোষ আজকে এই দ্বিধাযুক্ত সিদ্ধান্তগুলো সম্পর্কে প্রশ্ন তুলতেই পারেন। 100-র জায়গায় 200% অধিকার তাদের এই ব্যাপারে রয়েছে, কিন্তু এটাও তো মানতে হবে। গোটা বিষয়টা আমরা সচরাচর বিভিন্ন সময় ব্যাখ্যা করি, এক্ষেত্রে অন্তত ব্যাখ্যার বিশেষ অবকাশ রাখেননি সুকান্ত মজুমদার অত্যন্ত স্পষ্ট ভাষায়। এক্ষেত্রে অন্তত যে জিনিসটা, যে অস্বস্তিটা আছে, সে অস্বস্তিটা কেন তাদের ভেতরে চেপে রাখতে হচ্ছে বা এই যন্ত্রণাটা কেন পেতে হচ্ছে, সেটা মানুষের সামনে তারা তুলে ধরার চেষ্টা করেছে পরিষ্কারভাবে। ওই বললেন যেটা আমি বলছিলাম, সেটা উনি একটু নিজের ভাষায় বললেন যে দেশ আগে, ওনারা বলেন পার্টির থেকে দেশ আগে। সুতরাং দেশের স্বার্থে তারা পার্টি বা এই সমস্ত পার্টি থাকলেই তো পলিসি, পার্টির নীতি, এই সমস্ত কে কোন বা আদর্শ এই সমস্ত আসে, ওগুলোর ওপরে তারা যেতে পারেন, এটাই বোঝালেন। দেখুন, বিজেপি এ রাজ্যে 208টা আসন পেয়ে ক্ষমতায় এসছে, 2/3 বেশি বিধায়ক তাদের পকেটে, বিরোধীরা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তারপরেও তাদের কেন রাজ্যসভা বা লোকসভায় এইভাবে সাংসদদের, মানে তৃণমূলের সাংসদদের নিতে হচ্ছে এবং বারবার পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে আসতে হচ্ছে, তার কারণটা খুব পরিষ্কার করে দিয়েছেন তিনি। সত্যিই তো
যে চিন্তা ভাবনা এবং লক্ষ্য নিয়ে বিজেপি সরকার চলছে, যেটা নিয়ে তারা কোনো রকম রাগঢাক গুড়গুড় করেননি। এই ধরুন লোকসভার বিভিন্ন যে আসনগুলো সেগুলোর পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ বিল পাস, অভিন্ন দেওয়ানি বিধি, ওয়ান নেশন ওয়ান ভোট, এক জাতি এক ভোট, এই যে বিভিন্ন লক্ষ্যগুলো তারা তাদের সরকারের জন্য স্থির করে রেখে দিয়েছেন, এইগুলোকে তারা এতদিন ধরে বলেছেন। সেই বক্তব্যগুলোর ভিত্তিতে মানুষজন তাদের ওপর ভরসা করেছেন, তাদের ভোট দিয়েছেন, ক্ষমতা এনেছেন। ফলে এই যে প্রতিশ্রুতিগুলো সেগুলো পূরণ করার একটা বাধ্যবাধকতা তাদের আছে, এবং সেই জায়গার থেকেই ভালো তৃণমূল, গুণী তৃণমূল, উঁচু তৃণমূল এগুলো খুঁজতে হচ্ছে। এবার দেখুন এটা যখন তারা ব্যাখ্যা দিচ্ছেন তখন তাদের ওই বললাম নিচের তলাটা সম্পর্কে আলাদা করে কেন তারা ব্যাখ্যা করে দিচ্ছেন যে ওখানে কিছু হবে না। তার কারণ নিচের তলায় ওপর তলায় তাও বাছাই করে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে লাভ ক্ষতি বিচার করে তার একটা সিদ্ধান্ত নিতে পারছে। কিন্তু নিচের তলায় সেখানে তো লাভ ক্ষতির বিচার হবে না। যদি একবার দরজা খোলে তখন তো ওই বেনজলের সংখ্যাটা, ঢোকার জায়গাটা প্রবল হরপাবনের মতো হয়ে যাবে। তাদের তো যাবতীয় ভালো কিছু বা যারা আসলে সত্যিকারের কর্মী, যারা আসলে সত্যিকারের দলের ভিত, তারা ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারেন। এই দেখছেন তো উত্তরবঙ্গে হঠাৎ হরপাবান এসে এক একটা জায়গায় কিভাবে ব্রিজগুলো সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। এই ভয়টা আছে বলেই ওই নিচের তলার সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। উদাহরণও আছে। এই ধরুন মানে শুধু যে আমরা শুনলাম সুকান্ত মজুমদার বলছেন বা শুভেন্দু অধিকারী বলছেন বা শ্রমিক ভট্টাচার্য বলছেন এরকম নয়। জিতেন তেওয়ারি তিনি তো সম্প্রতি বিজেপি কর্মীদের বলেছেন যে এই যে সমস্ত ক্ষেত্রে মানে ওই নিজেদের সতর্ক থাকা এবং নিচের ভিতটা অক্ষুণ্ণ রাখার বার্তাটা দেওয়া হচ্ছে। তিনি ওই বললাম তিনি নিচের তলার কর্মীদের বলেছেন এই যে এখন তৃণমূলের নেতা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, সেগুলো তৃণমূলের ভুলগুলোর জন্য, যা যা অন্যায় পদক্ষেপ নিয়েছেন সেগুলোর জন্য। সেই ভুলগুলোই যদি থেকে শিক্ষা না নেন বিজেপি কর্মীরা, তাহলে বিজেপির দিকে ফিরে আসতে পারে 5 বছর পর, মানে বুমেরাং হতে পারে। এটাই তো তিনি বলেছেন। অর্থাৎ সোজা কথায় মানুষের কাছে থাকতে বলেছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নিতে বা সতর্ক হতে বলেছেন। আর সেই জন্যেই ওই লেভেল ক্রসিংয়ের গেটটা বন্ধ হওয়াটা খুব জরুরি, এটা বুঝিয়ে দিয়েছেন। সবার জন্য যেটা করতে পারবে সেটা করবে, যেটা পারবে না সেটা করবে না। বিশেষ সুবিধা দেওয়া দরকার নেই। ঠিক আমাদের দিকে এসি থাকবে, আমাদের দিকে পাখা থাকবে, আর যারা আমাদেরকে এমএলএ করলো, যারা আমাদেরকে নেতা করলো, তারা কষ্টের মধ্যে থাকবে, তারা গরমের মধ্যে থাকবে, তারা কলের জল খাবে, আর আমরা ভালো জল খাবো। এটা আর হবে না, এটা আর হবে না। এটা যদি করো তাহলে এখন শুনছো তো তৃণমূলের উপর কেমন ডিম ছুটছে তো 5 বছর পরেও তো আবার ডিম পাওয়া যাবে। তো যে ডিম আজ ওদের উপর ছুড়া হচ্ছে, আমরা যদি আমাদের মধ্যে যদি বেশি অহংকার চলে আসে তো 5 বছর পর ওই ডিম আমাদের উপরে ছোড়া। এই জন্যে যদি চাইছো যে 5 বছর পর আমাদের উপর কেউ ডিম না ছুড়ুক, তাহলে এখন থেকে একদম সরলভাবে থাকতে হবে। খুব সহজ সরল সত্যি কথা। নিজেদের আচরণের মধ্যে ওই সতর্কতা এবং সংযমের গেটটাকে নামিয়ে দিতে হবে, বারটাকে নামিয়ে দিতে হবে। নাহলে কি হবে, উনি আশঙ্কা করেছেন, জিতেন তেওয়ারি আশঙ্কা করেছেন, আর সেই আশঙ্কা অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে। নিউ টাউনে 82 বছরের এক বৃদ্ধা, তার একটা ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার নামে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন বরুণ বিশ্বাস বলে এক ভদ্রলোক। মানে এইভাবে আটকে রাখাটাকে কি বলবেন, তাকে ভদ্রলোক বলাটা, যাই হোক, ঘটনাচক্রে তিনি নিজেকে বিজেপির নেতা বলে দাবি করেছিলেন। পুলিশ যখন ওই ফ্ল্যাটটা দখলমুক্ত করতে এসেছিল তখনও তিনি নিজেকে শাসক শিবিরের একজন বলে প্রমাণ করে হম্বিতম্বি করার চেষ্টা করেছিলেন। এবং সত্যি কথা বলতে কি এলাকাতেও তার পরিচিতি সক্রিয় বিজেপি নেতা হিসেবেই। কিন্তু আইন তো আইনের পথে চলছে এখন অবধি। সুতরাং শাসক দলের নেতা হলেও তিনি যে কাজটা করেছেন, আইন ভেঙেছেন,
তার ভিত্তিতে সেই বরুণ বিশ্বাসকে পুলিশ থানায় ধরে নিয়ে যাচ্ছিল, আর যখন যাচ্ছিল তখন তাকে লক্ষ্য করেও তো ডিম ছোড়া হয়েছে। মানুষজন চোর চোর স্লোগান দিয়েছে, ঠিক যেরম করে তৃণমূলের নেতাকর্মীদের লক্ষ্য করে ওই চোর চোর স্লোগান উড়ে এসছে আর ডিম উড়ে এসছে। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আমি তোমার বিরুদ্ধে বলছে একজন ফ্ল্যাট নিয়ে যায় অভিযোগ, কি বলবে? বলুন না, কি বলবে? বরুণ বিশ্বাস নামটা চেনা, তাই না? একই অঙ্গে কত রূপের মতো একই নামে কত রূপ থাকতে পারে, সেটাই জাস্ট ভাবছিলাম। কি অদ্ভুত! আসলে রাজনীতি না, এটা একটা সম্ভাবনার শিল্প, এখানে কোনো কিছুই অসম্ভব নয়। তাই ডিম থেরাপি বলে যে প্রবণতাকে আখ্যায়িত করা হয়েছে, যে ডিম ছোড়া বিষয়টা চৌঠা মের পর থেকে ক্রমশ একটা প্রতিবাদের একটা সর্বজনীন রূপ পেয়ে গেছে, সেটা বুমেরাং হয়ে যাওয়াটার সম্পর্কে যেরকম সতর্ক হওয়াটা দরকার, এক্ষেত্রে হয়তো বিজেপি নেতারাই বলছেন সতর্ক থাকুন, নয়তো বুমেরাং হবে। ঠিক একইভাবে যে কোনো জিনিসই তো যদি তার অপপ্রয়োগ হয় তাহলে সেটা বুমেরাং হয়ে ফিরতে পারে। যে 13 জন শহীদ, যাদের রক্ত, যাদের জীবনদানকে রাজনৈতিক পুঁজি করে তৃণমূলের পথ চলা শুরু, বা পথ চলার সব থেকে বড় রসদ যেটা ছিল, সেই পুঁজিটাও তো, সেই পুঁজির যদি সেটা অন্যায় প্রয়োগ হয় বা অপপ্রয়োগ হয় তাহলে সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। পরে যে সে তো হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে, যার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে তিনি আশঙ্কিত যে তার পুঁজিটা সেটাও হয়তো হাতছাড়া হলো বলে। 1993-এর 21শে জুলাই, নিশ্চয়ই সেদিনের কথা মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আর স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস নেত্রী। মহাকরণ অভিযানের ওপর তিনি ডাক দিয়েছিলেন এবং সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ উঠেছিল, এবং তার ফলে 13 জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন। এগুলো সব জানা। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে জ্যোতি বসু এবং বামফ্রন্ট সরকার ছাড়া যাদের দায়ী করতেন তাদের মধ্যে ছিলেন তৎকালীন ওই স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। তারপর কি করেছিলেন? 2011 সালে সেই মনীশ গুপ্তকেই টিকিট দিয়েছিলেন যাদবপুরে এবং বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন। তারপর মনীশ গুপ্তকে রাজ্যসভাতেও পাঠিয়েছিলেন। সেই মনীশ গুপ্ত সম্প্রতি তৃণমূল ছাড়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছেন এবং প্রকাশ্যেই বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। ভাবুন কিভাবে সমস্ত কিছু ঘুরে ঘুরে আসে। যেদিন তিনি মনীশ গুপ্তকে তার অবস্থান বদল করিয়ে, মানে তার সম্পর্কে নিজের বক্তব্য এবং মত বদল করে পাশে জায়গা দিয়েছিলেন, শহীদ পরিবারগুলো সেদিনই মনে মনে ভেবেছিল কিনা জানি না যে তাদের রক্তটা ব্যর্থ হয়ে গেল, তাদের পরিবারের পরিজন যিনি রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, সেটা কি ব্যর্থ হয়ে গেল? এই সংঘাত মনের মধ্যে তাদের উঠেছিল কিনা জানি না, কিন্তু ধরতে হবে যদি উঠেও থাকে তাহলে সেই দ্বন্দ্ব দ্বিধাকে সরিয়ে রেখে তারা এতদিন ধরে 21শে জুলাইয়ের মঞ্চে হাজির হতেন। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে সবাই যখন এক এক করে পাশ ছাড়ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করতেই পারেন যে শুধু তৃণমূলের রাজ্যসভা বা লোকসভার সাংসদ বা বিধানসভার সদস্যরা নন, ওই 13 শহীদের পরিবারও এবার তার হাতছাড়া হয়ে যেতে পারে, তাদেরও
তারাও অন্য দলে চলে যেতে পারেন, অন্য কোনো মঞ্চে চলে যেতে পারেন, এবং সেইটার সুবিধে বা সম্ভাবনা সেটা তো রয়েছে। ওই বললাম রাজনীতি একটা সম্ভাবনার শিল্প। এবার তো 21শে জুলাই একাধিক মঞ্চ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ, প্রদেশ কংগ্রেসের মঞ্চ, এতগুলো জায়গায় সবাই ওই শহীদদের নিয়ে টানাটানি করবেন। আর যারা যারা নিজেদের জীবন দিয়ে রাজনৈতিক একটা প্রেক্ষাপট বদলের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, তারা কি ভাববেন? দেখুন, একটা স্লোগানের তো আজকাল আর কোনো রকম ওই কপিরাইট থাকে না। স্লোগান এখন সার্বজনীন, যার স্লোগান যে পারে সবাই মিলে দেয়। সুতরাং এখন আর কার স্লোগান ছিল ঠিক বুঝে উঠতে পারি না, অনেকগুলো সময় কেটে গেছে তো, কিন্তু স্লোগানটা মনে আছে, সবাই দেন, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। ওই পরিবারগুলো যদি মনে করে যে চারপাশে ওই শহীদদের নিয়ে যে ভাগ বাটোয়ারা, টানাটানি, সংশয় এতদিন পর, ভাবুন তারা জীবন কেন দিয়েছিলেন সে সম্পর্কে কারোর কোনো সংশয় ছিল না, অথচ তারা কোথায় যাবেন সেটা নিয়ে সংশয় চলছে, টানাটানি চলছে। সুতরাং এই পরিবারগুলো যদি ভাবেন যে আসলে সত্যি সত্যি এতদিনে তারা নিশ্চিত হতে পারছেন যে তাদের পরিজনের রক্ত, ওই শহীদদের রক্ত সত্যিই ব্যর্থ হয়েছে, তাহলে তাদের খুব দোষ দেওয়া যাবে বলুন তো? আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। 21শে জুলাইয়ের শহীদ পরিবারগুলোকেই নাকি ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তৃণমূলের ভাঙন পর্বে শহীদ পরিবারের লোকেরা কিন্তু এমন অভিযোগ মানছেন না। কোনো ঋতব্রত তৃণমূলও ফোন করেনি, আর কোনো ধমকানি চমকানি কোনো কিছুই হয়নি। আমাদের এখানে আসতে হবে এরকম কোনো কথাবার্তা কেউ ফোন করেনি। ইভেন মমতা ব্যানার্জি বিগত 2 বছর ধরে নিজেই চিঠি আমাদের দেয় না। কথাটা বলছেন 1993-এর রাইটার্স অভিযানে গুলিতে নিহত বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। তার অভিযোগ, শহীদ পরিবারের বদলে 21-এর মঞ্চ দখলে চলে গিয়েছিল সিনেমা তারকাদের। জানিয়ে সহমত অন্য শহীদের পরিবারের সদস্যরাও। আমাদের বিরোধী দলনেত্রী যতদিন ছিল ততদিন স্টেজের সামনে ছিলাম। উনি যখন থেকে শাসক হলো তখন ওনার মঞ্চটা ছিল বিনোদনের মঞ্চ, সেই মঞ্চে নায়ক নায়িকারা সামনে, আমরা আস্তে আস্তে স্টেজের পেছনে। আমি জানতাম 2026 সালে আমরা স্টেজের নিচে থাকবো। সেখানে গিয়ে শুধু বিশ্বাস করুন মাথা নিচু করে বসে থাকতাম, খুবই খারাপ লাগতো। বন্ধু বান্ধব অফিস সব জায়গাতেই কৈফিয়ত দিত, মানে যখন তারা টোন করতো কিরে ভালোই তো বাবার শহীদ দিবসে গিয়ে দেখে আসলাম নাচ গান, শুনতে খারাপ লাগতো, কিন্তু আমরা বললেই তো সেগুলো পাল্টাতে পারতাম না, বলার জায়গা ছিলও না। তৃণমূল ভেঙেছে, বিশ্বস্ত সঙ্গীদের প্রায় সবাই এক এক করে চলে গিয়েছেন অন্য শিবিরে। সঙ্গ ছেড়েই তাদের কাঠগড়ায় কালীঘাট। এবার সেই পথেই শহীদ পরিবারের সদস্যদেরও ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে। কোনো শহীদ তর্পণ করার জন্য না, ওনারা নিজেদের রাজনীতিটা কায়েম করার জন্য, রাজনীতিতে আসার জন্য, এই পরিবারকে কিভাবে সামনে আনা যায়, এগুলোকে কিভাবে ইস্যু তৈরি করা যায়, এইগুলো ছিল ব্যবসা, টোটালি ব্যবসা। বক্তব্যগুলো শুনলেন, যাদের যায় তাদের যায়, তারা তারপরেও হয়তো প্রাপ্তির জায়গাটায় একটা আদর্শ, একটা ভালোবাসা এবং একটু সম্মানের কথা ভাবেন, কিন্তু যখন এইভাবে প্রশ্ন তোলেন তারা, তখন বুঝতে হয় যে কোথাও গিয়ে অবস্থান সম্পর্কে তাদের মনে সংশয় জেগেছে। এবং যেটা বললেন তার থেকে তো পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল নিয়েই তো তাদের মধ্যে সব থেকে বড় সংশয় ছিল। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী নেত্রীর অবস্থান থেকে মুখ্যমন্ত্রীর অবস্থানে চলে গেছেন, সেই মুহূর্ত থেকেই তো উদ্দেশ্য বদলে গেছে, কার্য কারণ সব বদলে গেছে, এবং শহীদ তর্পণটা বিনোদনে বদলে গেছে। মানে প্রত্যাশিত এবং চেনা ভূমিকা বদলে গেলে যদি একটা বিভ্রান্তি তৈরি হয় তার অবস্থানগত জায়গা সম্পর্কে, তাহলে মানুষজন কিভাবে আঙুল তুলতে পারেন এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না, একইভাবে অবস্থানগত সংশয়টা, বিভ্রান্তিটা মদন মিত্র তৈরি করছেন কেন? আজকে মমতাপন্থী তৃণমূলের কর্মসূচির জায়গায় চলে গেছিলেন মদন মিত্র।
এবার দেখুন, আপনাদের মনে হতেই পারে, এটা আমরাও মাঝে মধ্যে দেখেছি আর কি। ধরুন দীর্ঘদিন রোজ ধরুন বাড়ির থেকে বেরিয়ে যখন অফিসে আসি, একটা রাস্তা ধরে আসি, কোনো দিন হয়তো অফিসের বদলে অন্য দিকে যাব, অন্য দিক ঘুরে অফিস যাব। বহু সময় দেখেছি ভুল করে সেই রাস্তাতেই ঢুকে পড়েছি, একই রাস্তায় তার মধ্যে থেকে। তারপর আবার মাঝখানে গিয়ে খেয়াল হচ্ছে, আরে আজকে তো সোজাসুজি অফিস যাচ্ছি না, আজকে অন্য জায়গাটা ঘুরে যাচ্ছি। এটা মদন মিত্রের ক্ষেত্রেও হতে পারে, এটা নিয়ে কোনো সংশয় নেই। হয়তো তার এখনও মেনে নিতে অসুবিধেই হচ্ছে এটা, যে তিনি কোথায় আছেন সেইটা বুঝতে। আজ আম্বেদকরের মূর্তির পাদদেশে ওই মমতাপন্থী তৃণমূল বিধায়করা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে বিক্ষোভটা অবশ্য অনেক একটা সুদূর বিষয় সম্পর্কে। দিল্লিতে সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছিলেন তারা, এবং সেটা করতে গিয়ে তারা আবিষ্কার করে বসেন যে দুদিন আগে তাদের সঙ্গ ছেড়ে যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে চলে গেছেন, সেই মদন মিত্র হাজির। কেন মমতাপন্থীদের কর্মসূচিতে গেছিলেন ঋতব্রতপন্থী মদন মিত্র? এই জায়গাটাতেই প্রশ্ন। একটা বললাম তো যে একটা হঠাৎ করে অভ্যেসের বসে চলে গেছিলেন, এরকম হতে পারে। কিন্তু ওই বললাম, রাজনীতি তো সম্ভাবনার চাষ করে। এত সহজে রাজনীতিকরা কোনো কিছু করেন না। ওরা আমরা আপনি নন, আমাদের মতো সাধারণ মানুষ নন, ওনারা অসাধারণ। এবং অসাধারণ লোকেরা সাধারণ মানুষের মতো ভুল করেন না, বরং অসাধারণ ভাবনা চিন্তার পর কিছু পদক্ষেপ করে। সুতরাং মদন মিত্রর এই আগমনকে, আবির্ভাবকে একটা সুচিন্তিত পদক্ষেপ বলে যদি ধরা যায়, তাহলে এটা তো ভাবতে হবে যে কোন পরিকল্পনার বশবর্তী হয়ে এই কাজটা করছেন, এর পেছনে ভাবনাটা কি। এমনি তো না, এটা নিশ্চিত। দেখুন, তিনি গেরুয়া রঙের পাঞ্জাবি পরে গেছেন, এমনিতে খুব রংচঙে লোক, উনি বলে হচ্ছেন আমার বহু রঙের পাঞ্জাবি, আমি এরকম রংচঙে থাকতে ভালোবাসি, সুতরাং গেরুয়া চলে গেল। এবার এটা দেখে কারোর যদি মনে হয়, তাহলে মানে সবই তো গেছে, নাম, লোগো, তহবিল সবই দখল করার জন্য ঋতব্রতপন্থীরা উঠে পড়ে লেগেছেন। অবশ্য এখনও বুঝতে পারছি না যে তারা এটা দখল করার কথা কেন বলছেন, যে রেটে ওখান থেকে সমস্ত লোকজন তাদের দিকে চলে আসছেন কালীঘাটের থেকে। আজকেও মানে ক্ষমতায় থাকুন, সেই ক্ষমতায় না থাকুন, ক্ষমতায় যারা নেই তারাও যখন চলে আসছেন ধরতে হবে, কর্মীরাও চলে আসছেন। আজকেই তো দেখলাম তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক, তিনিও ঋতব্রতপন্থীদের সঙ্গে যোগ দিয়ে দিলেন। এরকম সবাই চেঞ্জ করছেন আর কি। ফলে পুরোটাই যদি এপাশে চলে আসে, তাহলে আর দখল করার কি ব্যাপার থাকে? পুরোটাই তো ওই বললাম, লাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ে থাকবেন কি না, সেটা নিয়েও তো কারোর সন্দেহ জাগতে পারে। তাহলে শুধু এই ধার থেকে উদার হয়ে গেল ব্যাপারটা, বাকি সব একই রইলে, এটা হতে পারে, কিন্তু সেটা তো পরের কথা। এই গোটা বিষয়টার মধ্যে একটা যে সবাই একটা গেরুয়া আভা দেখতে পেয়েছেন, সেটা প্রকাশ্যে নিয়ে এলেন কি মদন মিত্র। এটা তার কিন্তু ওই কুর্তা দেখে, গেরুয়া রঙের পাঞ্জাবি দেখে এই প্রশ্নটা উঠতে পারে। এবং তাহলে তো সে মনে আছে আপনাদের, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মঞ্চে রং দে তু মোহে গেরুয়া বলে বিতর্ক তৈরি করে দিয়েছিলেন অরিজিৎ সিং। মদন মিত্র কি তার ঘরে গিয়ে তার কর্মসূচিতে গেরুয়া রংটা পৌঁছে দিলেন? রং বদলের বাকি থাকে কেন? এরকম কোনো বার্তা নাকি? আমরা হয় না, কোনো হোটেলে হয়তো থাকলাম, যখন বেরিয়ে আসছি চেক আউট করে, তখন শেষবার একটা ঘরটা ভালো করে দেখে নিই, কিছু পড়ে রইল না তো, বালিশের তলায়, চাদরের তলায়, বাথরুমে রেখে এলাম না তো কিছু, ওই প্লাগের মধ্যে চার্জারটা রয়ে গেল না তো, এগুলো আমরা চেক করি না। তো মদন মিত্র কি সেরকম দেখতে এসেছিলেন যে মমতাপন্থীদের ভিড়ে কাউকে ফেলে এসেছেন কিনা যাকে নিয়ে যেতে পারেন মানে শেষ বেলায়? এরকমই কি তিনি বাছাই করতে এসেছিলেন বা খুঁজে দেখতে এসেছিলেন? মুশকিল হচ্ছে তার যাওয়াটাকে আবার ওই বললাম, রাজনীতি তো সোজা সাপটাভাবে তো কেউ দেখেন না। কুণাল ঘোষ তিনি তার মতো করে আবার উল্টোভাবে দেখতে চেষ্টা করেছেন। এবার খেয়াল করে দেখুন,
কুণাল ঘোষ সম্পর্কে মদন মিত্র, তিনি কিন্তু কুণাল ঘোষ চিরকালই মদন মিত্র সম্পর্কে একটু সফট, দুর্বলতা আছে মনে হয় আর কি। আর মদন মিত্র কুণাল ঘোষ সম্পর্কে একটু দুর্বল। এবার ওই কি ফেলে এলেন সেটার মধ্যে কুণাল ঘোষ পড়েন কি না আমরা সেটা জানি না, কিন্তু কুণাল ঘোষ নিজে আত্মবিশ্বাসী যে মদন মিত্রের শরীরটাই শুধু ঋতব্রতদের সঙ্গে গেছে, কিন্তু মনটা নাকি এখনো কালীঘাটে গচ্ছিত আছে। ঘটনাচক্রে মদন মিত্রের শরীরটা তো এদিন কালীঘাটপন্থীদের মধ্যে ছিল, তাহলে আসলে ব্যাপারটা কি উল্টো? শরীরটা ওখানে থাকলেও তখন মনটা ওদিকে ছিল। এটা যদি হয় তাহলে তো দ্বন্দ্বটা আরও বেড়ে যাবে। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন কে মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে, ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল তখন তো আমি SSKM এর উডবান ওয়ার্ডের জামাই আদরের কোনো স্কোপ পাইনি, ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে। তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। এটা গায়ে হচ্ছে পড়লাম। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। দেখুন, মদন মিত্র বড় রাজনীতিক, জানেন তো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, লাভ দিয়ে কোথাও যেতে নেই, এটা উনি জানেন, এটা খুব পরিষ্কার বুঝেছি। এবং যেভাবে তিনি পরের ধাপটার কথা এটা ইঙ্গিত দিয়ে দিলেন যে গেরুয়া রং তাকে ভালো শ্যুট করছে, ভালো লাগছে, এবং গেরুয়া রঙের এই মুহূর্তে যিনি কাণ্ডারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যেভাবে প্রশংসা করলেন, তাতে কিন্তু মনে হতেই পারে যে উনি আসলে লোকের সামনে একটা দ্বন্দ্ব কাটিয়ে দিচ্ছেন। এই যে ঋতব্রতপন্থী যে তৃণমূলটা রয়েছে, এটা যে ওই কালীঘাট তৃণমূল আর বিজেপির মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ব্যবস্থা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন অবস্থান, এটাই বুঝিয়ে দিলেন আর কি। এবং সেই অবস্থান থেকে তিনি যে পায়ে পায়ে কোন দিকে এগোচ্ছেন মহাপ্রস্থানের পথে, সেটার একটা ইঙ্গিত দিলেন। এবার তার যাত্রাপথে কে কে সঙ্গী হবেন আমরা জানি না আর কি। তিনি অবশ্য ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষের। দেখুন, কুণাল ঘোষ আর মদন মিত্রের মধ্যে একটা মিল তো বড় মিলেই আছে। সেটা আমি দুজনের সঙ্গেই যখন কথা বলেছিলাম, যখন আমাদের কথাবার্তা হয়েছে, সাক্ষাৎকার নিয়েছি, তখন দেখেছিলাম দুজনের মনের মধ্যে একটা ক্ষোভের জায়গা আছে। কুণাল ঘোষ, মদন মিত্র দুজনকেই জেলে যেতে হয়েছিল, এবং দুজনেই যখন জেলে গেছিলেন তখন কিন্তু দুজনের কারুর পাশেই পার্টির কেউ ছিলেন না। কুণাল ঘোষের পাশেও ছিলেন না, কুণাল ঘোষের পাশে তো পুলিশ ছিলেন, ওই সব দরজাগুলো পেটাতো ওই পুলিশের ভ্যানের। আর মদন মিত্র কেউ না। এটা ওনার মধ্যে একটা বড় তার আক্ষেপ ছিল, অভিমান ছিল, এটা তাদের বক্তব্যের মধ্যে ছিল আর কি। সুতরাং মিলের জায়গা তো আছেই। সুতরাং কে কার সঙ্গে, কে কার সঙ্গী হবেন সে তো পরে বোঝা যাবে। কিন্তু আরেকটা জিনিস আছে, কুণাল ঘোষ সম্ভাবনাটা সবার সামনে একটা সংশয় তৈরি করার মতো করে ছুড়ে দিলেন যে তাদের একজনকে তারা ওই ঋতব্রত তৃণমূলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এবার দেখুন, এই কথাটা, এটা নিয়ে কিন্তু একটা বড় চর্চার জায়গা আছে। শুধু ওই তিনি এখন একটা জাস্ট সংশয় তৈরি করে দেওয়ার জন্য বললেন এরকম কিন্তু সবসময় নিশ্চিত হবেন না। দেখুন, সেটা হতেই পারে, নাও তো হতে পারে।
মানে রাজনীতিকরা সবাই হাসি মুখে মজা ঠাট্টা করতে করতে এমন সব ইঙ্গিত দিয়ে দেন না, আমি আপনি ভাবি ও আর কি মেরে বললো আর কি, বলার জন্যে বলা। তার মধ্যে যে কত ইঙ্গিত লুকিয়ে থাকে, কত সত্যি ইঙ্গিত লুকিয়ে থাকে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন বহু কিছু যেগুলো আমরা ভাবতেই পারি না সেগুলো ঘটে যায়, তখন কিন্তু বুঝতে পারি একদম পেছনে তাকালে আরে ইঙ্গিত তো একটা ছিল। বলে না হার্ট অ্যাটাক হওয়ার আগে লোকে বলে বুঝতে পারে না, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, কিন্তু আসলে শরীর জানান দেয়, আমরা সেই শরীরের ইঙ্গিতগুলোকে ধরতে পারি না। এটাও প্রায় সেরকম। আর মদন মিত্রর এই যে কোথায় শরীর কোথায় মন, এই সমস্ত নিয়ে যে এত সংশয়, এটার মধ্যেও কোনো অস্বাভাবিকতার কিছু নেই। এটা বরঞ্চ এর মধ্যে একটা পরম আধ্যাত্মিক একটা ব্যাপার লুকিয়ে আছে, জানেন তো। মানে যে ধরুন সদ্য রথ গেল, তো সুতরাং ওই অ্যাঙ্গেলেই যদি দেখি ব্যাপারটা, তাতেও দেখবেন এগুলোর মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার আছে। পুরীর জগন্নাথ দেবের কলেবর প্রতি 12 বছর অন্তর পরিবর্তন হয়, কিন্তু ব্রহ্মবস্তু তার কি কোনো পরিবর্তন হয়? শাস্ত্র বলে যুগের পর যুগ ধরে জগন্নাথের ব্রহ্মবস্তু এক দারু ব্রহ্ম থেকে আরেক দারু ব্রহ্মে প্রতিস্থাপিত হয়। বাইরেটা বদলায়, ভেতর হয়তো সেই জন্যেই কুণাল ঘোষ বা মদন মিত্রের আত্মার পরিবর্তন হয়েছে না হয়নি এটা নিয়ে এতটা সংশয় দ্বন্দ্ব দেখা দিচ্ছে। আর না তো আরেকটা জিনিসও হতে পারে, মদন মিত্র আসলে ধুরন্ধর, কিন্তু সেটা যদি হয় তাহলে তিনি কোন দিকের ধুরন্ধর সেটা নিয়ে একটা সংশয় দেখা দিতে পারে। যাই সংশয় দেখা দিক, আমরা শুধু তাদের যদি রাজনীতিক বলে ধরি তাহলে এটা নিশ্চিত তারা আমাদের সেই পুরনো ভাবনাটাই নিশ্চিত করে দিচ্ছেন। রাজনীতিকদের চট করে বিশ্বাস করতে নেই, এবং তাদের পক্ষে সব সম্ভব। এবার কোন দিকে তিনি আছেন এবং কোন দিকে ঢুকছেন, এবং যেরকম ধুরন্ধর বলা হচ্ছে রাজনীতিতে, আমরা যদি সেটাকে ভাইরাস বলে ধরি, মানে কেউ যে জেনে বুঝে আরেক দিকে ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে না, এটাও তো নিশ্চিত করে বলা যাবে না। একটা সিনেমার কথা মনে পড়ছে, জানেন তো, এই বিখ্যাত সিনেমা আপনারা জানেন, ইন্ডিপেন্ডেন্স ডে। ওই সেই ভিন গ্রহের প্রাণীরা মানে আমাদের বিশ্বকে আক্রমণ করেছিল, কিছুতেই তাদের সামলানো যাচ্ছিল না, শেষ পর্যন্ত তাদের একটা বিমানকে দখল করে সেই বিমানের মধ্যে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা তো প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, তাদের ওই সফটওয়্যারটাকে ঘেঁটে দেওয়ার দরকার ছিল। সুতরাং ওই ভাইরাস ঢুকিয়ে দেওয়া বিমানটাকে ওই আসল যে তাদের জাহাজটা, ওই ভিনগ্রহীদের তাদের জাহাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। চেনা জাহাজ, নিজেদের বিমান, সেটা দেখে যখন তারা টেনে নিয়েছিল সেটাকে এবং তার সাথে সংযোগ স্থাপন করেছিল, তখন ওই বিমানটার থেকে ওই ঢুকিয়ে দেওয়া ভাইরাসগুলো ওই আসল স্পেস শিপটার মধ্যে ঢুকে গেছিলো ভিনগ্রহীদের। ব্যাস, সেটা উল্টোপাল্টা কাজ করতে শুরু করেছিল, তার রক্ষণটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছিল। আর তখনই সেই সুযোগে মানুষ গিয়ে তাদের ধ্বংস করে দিয়েছিল। সুতরাং মদন মিত্র মমতাপন্থী বা ঋতব্রতপন্থী কোনো একটা পন্থীর হয়ে বা কোন পন্থীর হয়ে কোন পন্থীর অন্দরে ঢুকে ভাইরাস ছড়াতে চাইছেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। দেখুন, ইন্ডিপেন্ডেন্স ডে এর ওই ছবি বলছে যে কিভাবে ভাইরাস ঢুকিয়ে দিয়ে ওই ভিনগ্রহীদের তাদের নিরাপত্তা ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এবং তারপরে তাদের সর্বনাশ করে দিয়েছিল মানুষ। এই একই ছক, এটা তো এখনও বর্তমান রাজনীতির ক্ষেত্রে বললাম, আন্তর্জাতিক ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট কি বলছে জানেন? এইভাবেই তো ভাইরাসের মতো জঙ্গিদের ঢুকিয়ে দেওয়া হয় একটা দেশের মধ্যে। যেরকম ভারতে এখন পাশতুনদের জঙ্গি হিসেবে ঢোকাতে চাইছে পাকিস্তান। ভাবুন, পাকিস্তান কোনোদিন শুধরবে না। পাকিস্তানের পাশতুনরা যখন তাদের একদম প্রায় উদ্বাস্তু দশা হয়ে গেছে, তারা যখন এখন নিজেদের জায়গা চাইছে, তখন পাশতুনদের তারা অন্য পরামর্শ দিচ্ছে। আফগানিস্তান থেকে যে পাশতুন শরণার্থীরা
তারা ওই এসছে আর কি ওই পাকিস্তানে। তাদের পাকিস্তান বলছে তোমরা একটা কাজ করো, তোমরা কাশ্মীরে চলে যাও, ওই পাক অধিকৃত কাশ্মীরে, ওখানে তোমাদের ট্রেনিং দেবো, দিয়ে তোমাদের ভারতে ঢুকিয়ে দেবো, ভারতে গিয়ে তোমরা অশান্তি পাকাও। ভাবতে পারছেন? এই জন্যেই 17 লক্ষ পাস্তুন শরণার্থীকে হঠাৎ রাতারাতি আফগানিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল পাক সরকার। এবার এরা স্বাভাবিকভাবে এই আফগানিস্তানে ফিরতে চান না, কারণ তারা বেশ কয়েক দশক ধরে পাকিস্তানেই থিতু হয়ে আছেন। আর এতজনকে দেশে ফিরিয়ে এখন জনসংখ্যার বোঝা বাড়াতে চায় না আফগানিস্তানের তালিবানও। ফলে এরা যাবেন কোথায়? মাঝখানে পরে কচুকাটা হবেন। তো এদের সামনে আর কোনো অপশান নেই। এই জায়গাতেই এদের ওই বললাম ইসলামাবাদ এবং ISI এর প্ল্যান হচ্ছে ওই পাক অধিকৃত কাশ্মীরে এদের যখন কিছুই করার থাকবে না তখন তারা যা বলবেন তাই করবেন। সুতরাং তাদের ওই পাক অধিকৃত কাশ্মীরে নিয়ে গিয়ে লস্কর আর হিজবুলের ক্যাম্পে ট্রেনিং দিয়ে ভারতে ঢুকিয়ে দেওয়া হবে। ওই ভাইরাসের মতো তারা ঢুকে তারা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতরে ওই খোকলা করে দেবেন। এবং সেই সুযোগে পাকিস্তান হয়তো সরাসরি পারবে না, ওরা অবশ্য পুরোটাই একদম ঘুরপথে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। রিপোর্ট বলছে প্রায় 7,000 আফগান পরিবারকে এইভাবে জঙ্গি বানানোর পরিকল্পনা করেছে ISI। বুঝতেই পারছেন, একটা ভয়ঙ্কর সন্ত্রাসের পরিকল্পনা চালাচ্ছে এরা। এবং এই টেরর প্লটের সূত্র ধরেই এই বিপদের সমনটা কতটা আপনার আমার শিওরে এসে দাঁড়িয়েছে সেটা আপনাদের একটু বুঝিয়ে বললে আপনাদের বুঝতে সহজ হবে। গুজরাটের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে সম্প্রতি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা কি বলছেন জানেন? মাসুদ আজহার যে জৈশে মোহাম্মদের মাথা, সেই জৈশের সদস্য এই 5 জন। এবং এরা ভারতে ঢুকেই ছিল একটা লক্ষ্য নিয়ে, একটা বড়সড় হামলা করবে। বৈদেশিক বিভাগ তারাও এটা অ্যানালাইসিস করে তাদের ইনফরমেশন গুলো পায় এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটির যে ইন্টেলিজেন্সের বিভাগটা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে এবং এই প্রসেসটা কন্টিনিউয়াস হতে থাকে। এবং এখানে প্রায়োরিটি জানা যায় যে কোন কোন রাজ্য থেকে হতে পারে, কোথা থেকে অপারেট করছে, সেই রাজ্য সংশ্লিষ্ট রাজ্যের ইন্টেলিজেন্স বা ATS এর সঙ্গেও শেয়ার হয়। তো আমাদেরও যেমন টেরোরিস্টরা তাদের নেটওয়ার্ক বানায়, আমাদের কাউন্টার নেটওয়ার্ক আছে। প্রশ্ন হচ্ছে শুধু কি ওই গুজরাটকে কেন্দ্র করে জৈশের মডিউল সক্রিয় ছিল, নাকি এদের জাল আরও অন্য কোথাও ছড়িয়ে রয়েছে? কারণ যে 5 জন জৈশ সদস্য হিসেবে গ্রেফতার হয়েছে তারা অবৈধ মাদ্রাসায় মগজ ধোলাইয়ে জড়িত ছিল। এটা শুনেই আপনারাও একটুখানি চমকে উঠেছেন তো, কারণ এখানেও তো সম্প্রতি এই ধরনের খরিজি মাদ্রাসা নিয়ে একটা বিতর্ক চলছে। এরকম মাদ্রাসা তো এই রাজ্যেও আছে এবং অতীতে এই মাদ্রাসাগুলোর সঙ্গে এই জঙ্গি কার্যকলাপের একটা যোগ পাওয়া গেছে। এই প্রসঙ্গেই একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়ে খোঁজ খবর রাখেন একজন প্রাক্তন গোয়েন্দা কর্তার কাছ থেকে শুনছিলাম আর কি, যে কত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তের ওপাশে অর্থাৎ বাংলাদেশে এই যখন থেকে মোহাম্মদ ইউনুস তার মদতেই আর কি, বুঝতেই পারছেন যে বাংলাদেশে মৌলবাদের রমরমা শুরু হয়েছিল এবং জামাতের প্রচুর ডানা গজিয়েছিল। তখন ওই সীমান্ত বরাবর ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর হঠাৎ করেই বেশ কিছু মাদ্রাসা গজিয়ে উঠতে শুরু করে। এবার হঠাৎ করে এরকম মাদ্রাসার সংখ্যা বেড়ে যেতে থাকে, তখন এই ধরনের যে কোনো অস্বাভাবিক ঘটনাই কিন্তু গোয়েন্দাদের নজরে পড়ে যায়। এবং তারা খোঁজ খবর করতে গিয়ে জেনেছিলেন যে এই সমস্ত মাদ্রাসায় নাকি মূলত মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে। সংশয় আরও বাড়ে, মানে নারী শিক্ষার হার বাংলাদেশে এতটা বেড়ে গেল, এত বেশি উদ্গ্রীব হয়ে গেল মৌলবাদীরা তারা এই নারী শিক্ষার জন্য, এটা তো ঠিক কারোরই হজম হয়নি আর কি। আরও বেশি করে খোঁজ খবর নেওয়া শুরু করেন এবং তখন তারা জানতে পারেন এই জায়গাগুলোতে মহিলাদের অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সোজা কথা মগজ ধোলাই করা হচ্ছিল। কারণ অস্ত্র বা এই ধরনের কাজকর্ম বা বিভিন্ন জিনিসপত্র পাচারের জন্য
এই মহিলাদের ব্যবহার করা তুলনায় সুবিধে, যেহেতু মহিলাদের প্রতি আমাদের সেনা বা সীমান্তরক্ষীরা খানিকটা সম্ভ্রম নিয়ে থাকেন, খানিকটা সংযত ব্যবহার করেন, ফলে তাদের ব্যবহার করার একটা পরিকল্পনার থেকেই এই মাদ্রাসাগুলোকে ব্যবহার করা হচ্ছিল, ট্রেনিং ক্যাম্প আর কি। আসলে সত্যি কথা বলতে কি, এই রকম মাদ্রাসা যে সীমান্তের এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওই সীমান্তবর্তী অঞ্চলেও তৈরি হয়নি, তার কি কোনো ভরসা আছে? যেদিন থেকে জানা গেছে যে বাংলাদেশের ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের রমরমা, এই ভোটেও আমি একটা সময় বাংলাদেশের একজনকে জিজ্ঞেস করেছিলাম, ওখানকার সাংবাদিক, যে এরকমভাবে তখন ওই মোহাম্মদ ইউনূসের আমল চলছে আর কি, যে তোমাদের এখানে তো এখন মৌলবাদের রমরমা, এই জামাত তো এবার প্রচুর ভোট টোট পেয়ে জিতে যাবে না তো? ও বলেছিল কোনো চান্স নেই, যদি ভোটটা ঠিকঠাক হয় দেখা যাবে জামাত 5টা আসনও পাবে কিনা সন্দেহ। আলাম তাহলে এদের যে এরকম শক্তিশালী দেখাচ্ছে, বলছে দেখাচ্ছে কারণ মাথার ওপর মোহাম্মদ ইউনূস অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপ্রধানের হাত রয়েছে, এটা থাকলে তো এরকমই শক্তিশালী দেখাবে। সত্যি সত্যি জামাত তো ভোটে সেভাবে দাঁত ফোটাতে পারেনি, কিন্তু যেটুকুনি ফুটিয়েছে সেটা কিন্তু অদ্ভুতভাবে মূল ভূখণ্ডে না, ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। তাহলে সেটাও যে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অঙ্গ না, এটা সুনিশ্চিত করে বলা যায় না। ফলে একইভাবে সীমান্ত পেরিয়ে তারা গোটা ব্যাপারটা যে আমাদের রাজ্যে পৌঁছে দিতে চাইছে না বা আমাদের দেশে পৌঁছে দিতে চাইছে না, তারও তো কোনো গ্যারান্টি নেই। মাদ্রাসার নামে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রাজ্যে তো এসছে, এবং এই অভিযোগেই তো উত্তরপ্রদেশ এটিএস এ রাজ্যে এসে অভিযান চালিয়েছে। উত্তর 24 পরগনার তৃণমূল নেতা আবদুল্লা গাজী, তার বিরুদ্ধে তো তাদের অভিযোগ রয়েছে যে তিনি নাকি মাদ্রাসা তৈরির নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। হাসনাবাদের মতো সীমান্তবর্তী এলাকায় মাদ্রাসা তৈরির জন্য যদি বাংলাদেশ বা অন্য কোনো জায়গার থেকে এরকম বিপুল পরিমাণ টাকা আসে, তাহলে তো প্রশ্ন উঠবে কিসের জন্য এসেছিল। দেখো, তৃণমূল আমলে এ রাজ্যে বহু খরিজি মাদ্রাসা বেড়েছে বলে অভিযোগটা তো বারবার শোনা যাচ্ছিল। আপনারা ভাবছেন তো খরিজি মাদ্রাসা কাকে বলে? মাদ্রাসা দু ধরনের, একদল যেগুলো বৈধ মানে সরকারি অনুদান প্রাপ্ত, রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ এবং নিয়মকানুন মেনে চলে, সেখানকার সিলেবাস সেখানে সব কিছুই ওই বোর্ড অনুমোদিত। আর দুই, যেগুলো খরিজি বলে, সেগুলো অনুমোদনহীন, মানে সোজা কথায় অনুমোদনহীন মাদ্রাসাকেই বলা হয় খারেজি মাদ্রাসা, যেখানে ব্যক্তিগত উদ্যোগে শুধু ধর্মীয় শিক্ষাতেই জোর দেওয়া হয় এবং অনেক সময়ই সেগুলোর মধ্যে শিক্ষার রকম ফের দেখা যায় আর কি, মগজ ধোলাই হয় বলে অভিযোগ ওঠে। আপনাদের মনে আছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চেয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী 2002 সাল সেটা, তখন বলেছিলেন যে এগুলোতে এই ধরনের কার্যকলাপ হচ্ছে ইঙ্গিত দিয়েও। তারপর তাকে হয়তো দলের চাপে, ওই বললাম ভোট বড় বালাই, হয়তো তাকে নিজেকে পিছিয়ে নিয়ে আসতে হয়েছিল। কিন্তু এখন সেই অভিযোগই তো হাসনাবাদের তৃণমূল নেতাকে কেন্দ্র করে বিজেপি তুলছে। বাজেটে যে 5,000+ কোটি টাকার বরাদ্দ আপনি মাইনরিটি এডুকেশন এবং মাদ্রাসাকে দিচ্ছেন, এই টাকাগুলোর হিসেব দিন। তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তখন এই ফিরহাদ হাকিমরা বলেছিল স্বাধীনতা সংগ্রামের কথা, তখন তারা কত অবদানের, আরে স্বাধীনতার সময় অবদান সে তো আমরা জানি, কিন্তু এখন এই টাকার হিসেবটা আপনারা দেবেন কি দেবেন না? কারণ আমাদের কাছে যা খবর যে এই সমস্ত খারিজি মাদ্রাসাতে ভারত বিরোধী শিক্ষা দেওয়া হয়, জানেন তো আপনারা, জানেন না তা তো নয় যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিকালাইজেশন চলছে, মৌলবাদ ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্যরকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের ওপর নির্ভর করি। ঘটনা হচ্ছে এই ধরনের খারিজি বা অবৈধ মাদ্রাসায় যারা তালিম দিতে আসেন তাদের মধ্যে আবার 3 ধরনের লোক থাকে। একদল আসেন যারা ফিরাঙ্গি, মানে ওই লখনৌ অঞ্চল থেকে আসেন আর কি,
আরেক দল বারেলি বা বেরেলভিত বলে পরিচিত, আর আরেক দল তারা দেওবন্দি। এই ফিরাঙ্গি, বারেলি বা দেওবন্দি এই তিনটে শব্দ তিনটে প্রতিষ্ঠানকে বা তিনটে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে ফিরাঙ্গির শিকড়ে বললাম লখনৌয়ে মুঘল আমলে এখানে ইসলামী শিক্ষা দার্স-ই নিজামি পাঠ্যক্রম তৈরি হয়েছিল। সেই অনুসারে আজও ফিরাঙ্গিরা ওই মাদ্রাসাগুলোতে তালিম দেয়। বারেলি বা বারেলভির শিকড় উত্তরপ্রদেশের ওই বারেলি শহরে। এদের সঙ্গে দেওবন্দিদের একটা মিল আছে। দেওবন্দি ঘরানাতেই বারেলি ঘরানা তৈরি। এবার দেওবন্দের দারুল উলুম মাদ্রাসায় যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় সেটাই দেওবন্দি বলে পরিচিত। এবার এই দেওবন্দি এবং বারেলি এই দুটো ঘরানাই প্রবল কট্টরপন্থী বলে, অন্তত ফিরাঙ্গির তুলনায় অনেক বেশি কট্টরপন্থী বলে পরিচিত। এবার এই ধারাগুলোতে এই রাজ্যের খারেজি মাদ্রাসাগুলোতে তালিম দেওয়ার চলটা ইদানিং কিন্তু ক্রমশ বাড়ছে, এবং এই কট্টরপন্থার সুযোগে জাইশের মতো কোনো জঙ্গি গোষ্ঠী যে মগজ ধোলাইয়ের চেষ্টা করছে না, বা বাংলাদেশের মদতপুষ্ট কোনো সংগঠন যে ভারতে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে না, সে ব্যাপারে গোয়েন্দারা আশ্বস্ত হতে পারছেন না। ফলে বাধ্য হয়েই তো প্রশাসনিক নজরদারিটা বাড়াতে হচ্ছে। এটা দরকার কেন জানেন? কারণ প্রশাসন করা হলে যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আগেই, অর্থাৎ জল নাকের ওপর দিয়ে বইতে শুরু করার আগেই অবস্থাটা নিয়ন্ত্রণে নেওয়া যায়। তার প্রমাণ তো আজ কলকাতাতেই পাওয়া গেছে। আপনারা তো শুনছিলেন, মাঝখানে বেশ কয়েকদিন ধরে এই আলোচনাটা চলছিল। ওই দমদম বিমানবন্দরের ভেতরে একটা বহু পুরনো ধর্মীয় স্থান অর্থাৎ মসজিদ রয়েছে, যেটার কারণে হয়তো বিমানবন্দরের সম্প্রসারণ আটকে ছিল, যেটার জন্য যে কোনো সময় একটা দুর্ঘটনার সম্ভাবনাও ছিল। এই সব কিছু মিলেই মানুষের স্বার্থেই ঠিক হয়েছিল সসম্মানে ওই মসজিদটাকে স্থানান্তরিত করা হবে। আর তাতেই দমদম বিমানবন্দরের ভেতরের ওই ধর্মীয় স্থান অর্থাৎ মসজিদে 1 কোটি লোক জড়ো করার কথা বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি যেরকম রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তেমনি জামিয়াতে উলেমায়ে হিন্দের নেতা, যারা চিরকালই বারবার বিভিন্ন ক্ষেত্রে এরকমভাবেই উত্তেজনা সৃষ্টি করেছে আমরা দেখেছি। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গায় লোক জড়ো করাটা যে যায় না, এটা তো তিনি জানতেন। তারপরেও তিনি যখন কর্মসূচিটা গ্রহণ করেছিলেন তখন প্রশাসন ধরেই নিয়েছিল যে এটার থেকে যে কোনো সময় একটা বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি হতে পারে। আর তাই জন্য তারা আজ সকাল থেকেই কঠোর মনোভাব নিয়েছিল, কঠোর প্রস্তুতি নিয়েছিল। সিদ্দিকুল্লাহর সমর্থকদের ধরপাকড় শুরু হয় সকাল থেকেই, এবং ওখানেও কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পুরো জায়গা ঘিরে রেখে দিয়েছিল। এবার প্রশাসন বিন্দুমাত্র দুর্বলতা দেখাবে না, বরং কঠোর অবস্থান নেবে, এটা বুঝেই কিন্তু চটজলদি রণভঙ্গ দেন সিদ্দিকুল্লাহ। মানে সরকার বদলের সঙ্গে সঙ্গে প্রশাসনের যে বদলেছে, এটা বুঝেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তার কর্মসূচি শুরুতেই শেষ করে দেন। মানে বুঝতে পারছেন, রাজনীতি করবেন বলেই তিনি মসজিদকে সামনে রেখে রাস্তায় নেমে পড়তে চেয়েছিলেন, আর রাজনীতি কঠোর অবস্থান নিচ্ছে বুঝেই তিনি সেই অবস্থান বদল করে নিজেকে সংযত করেছেন। অর্থাৎ বিষয়টা খুব পরিষ্কার। এইভাবে ধর্ম মানুষের তো সবার ভালোর জন্যে, সেই ধর্মকে নিয়ে রাজনীতি করতে চেষ্টা যদি কেউ করে, তাহলে সেটাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখেই তাকে প্রশাসনিক বা রাজনৈতিকভাবে প্রতিহত করাটাই জনস্বার্থের হিতকর।